ফাইনালি গত দুদিন পর আমি আবার ব্লগ বানাতে পারছি। 3-4 দিন হয়ে গেছে না কথা বলি না ঠিক করে, মানে যে মানুষ কথা না বলে থাকতে পারে না তার মুখ ফুল স্টপ হয়ে গেছে। আমি ঠিকঠাক করে কথা বলি না, ইভেন আমরা তিনজন ঘরে থাকছি না, তিনজন কেউ কারোর সাথে কথা বলছি না। আর এখানে হচ্ছে নাকু লেক, আর এই হচ্ছে স্ট্রাগল। ভগবান গু আর গু গ্রামে কেউ ওই জন্য ফাইনালি গত দুদিন পর আমি আবার ব্লগ বানাতে পারছি, এটা ভেবেও আমার ভাল লাগছে। কারণ তোমরা দেখেছো এখনও তো উঁচুতেই রয়েছি, সে কারণে এখনও একটুখানি প্রবলেম হচ্ছে হাঁটলে, বেশি হাঁটাহাঁটি করলে। এখানের মেনলি বলাই আছে বেশি হাঁটা চলা, বেশি কথা বলা যাবে না, কিন্তু এত সুন্দর সৌন্দর্য দেখার জন্য অনেকটা কষ্ট করে চলেছি আমরা। গত দুদিন আমাদের ওপর দিয়ে প্রায় বলতে পারো ঝড়ই বয়ে গেছে। যেরকম সুন্দরভাবে ফার্স্ট ডে থেকে ভ্লগ বানাচ্ছিলাম, কাল বিশেষ করে দুপুরবেলা মনে হচ্ছিলো যে গেছে, এবার সব কিছু শেষ। তোমরা তো দেখেইছো, যতটুকু পেরেছি আমি। সত্যি কথা বলতে শরীর খারাপ হয়েছে, অক্সিজেন টানছি, এই জিনিসগুলো আমার দেখানোর কোনো ইন্টেনশন ছিল না। আমি একটা কারণেই তোমাদেরকে এটা দেখিয়েছি, যাতে তোমরা যখন এখানে ঘুরতে আসবে, কাজা বা নাকো যেখানেই হোক, নাকোটা একটু নিচে, অতটা অসুবিধা হবে না, কিন্তু কাজায় যখন তোমরা আসবে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবে। মানে আমরা যথেষ্ট মেনটেন করার পরও আমাদের দম আটকে আসছিল। তো আমরা এখন আছি নাকোতে, আর এখন আমরা যাব নিচে একটু নাকো যে লেকটা আছে সেটাতে দেখতে। চলো তোমাদেরকে দেখাই। আশা রাখছি আজকে থেকে আবার একটু একটু করে ব্লগে ফিরতে পারবো। হোটেল থেকে দুপুর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম আমরা নাকোর গ্রাম ঘুরতে। একটা ছোট্ট গ্রাম, কিন্তু এখানকার মানুষের জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। চারপাশে বিশাল পাহাড়, সীমিত সুযোগ সুবিধা, কঠিন আবহাওয়া, তবুও মুখে হাসি নিয়ে ওরা প্রতিদিন নিজের জীবনটা গড়ে তোলে। এই হচ্ছে সেই নাকো লেক, আর এখানেই বাচ্চা কাচ্চা খেলে বেড়াচ্ছে। আমি আর আমার মা এসছি, বাবা বা আমাদের টিমমেটের কেউই আসেনি। এখানে একটু দুটো ফটো তুলে যাই, যখন এতটা কষ্ট করে এলাম। নাকোর এই শান্ত বিকেলটা যেন মনকে একটু স্বস্তি দিল। হাসপাতালের দুশ্চিন্তার পর মনে হলো প্রকৃতি ধীরে ধীরে এবার আমাকে একটু জড়িয়ে ধরেছে। এই হচ্ছে নাকু লেক, আর এই হচ্ছে স্ট্রাগল, যেটা পাহাড়ে গেলে করতেই হয়। আমি বেশি কথা বলতে পারছি না, বলার চেষ্টাও করছি না। খুব সুন্দর নাকো লেকটা, যারা আসবেন অবশ্যই নাকো লেকটা দেখবেন। নাকোতে যারা আসবেন, স্মৃতি ভ্যালিতে যারা আসবেন, নাকোতে এসে লেকটা দেখবেন। আর কাজাতে তো দুদিন আমরা উল্টে পড়েছিলাম, কিন্তু হসপিটালে ছিলাম। স্পিতি ভ্যালি এসে নাকু লেকের কত গোষ্ঠীর সিঁড়ি পেরিয়ে পেরিয়ে আমরা এলাম, দেখলাম একটা পুকুর, দেখে পুকুরই আমার মনে হচ্ছে এটাকে দেখে। প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর, তাই এমনি স্পিতি ভ্যালি একটা সুন্দর জায়গা। এখানকার প্রতিটা ছোট্ট ঘর যেন একটা গল্প বলে। পাহাড়ের সঙ্গে লড়াই করে, তীব্র ঠান্ডা আর কঠিন আবহাওয়াকে সঙ্গী করেই ওরা বছরের পর বছর বেঁচে আছে। সত্যি এই জীবনটা যতটা কঠিন, ঠিক ততটাই সুন্দর। এই নাকোবাসী নাকোবাসী
ভগবান গু আর গু। সেই গ্রামে কেউ ওই জন্য ঢোকেনি। এইখানে আর একটা, আসো। আপেল গাছ আখরোট আখরোট টাইপের কিছু নাকি, শেষই নাই। এবারেও আমাদের রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। কাল থেকে শরীরটা এত খারাপ যে কিচ্ছু ভাল লাগছে না। এখনও দেখতে পারবে আমার নাক প্রচণ্ডভাবে এখনও ফোলা। আমাদের জানলার ব্যালকনির ভিউটা ভীষণ সুন্দর, যেটুকু পেরেছি ঘুরে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, এখন -3, এটাই রাত্রিবেলা 6-7 তো হয়ে যাচ্ছে। ওখানকারটা নিয়ে আমি কিছু বলতেই চাই না, বাট আমার ব্যক্তিগতভাবে নিজের যেহেতু শরীরটা খারাপ না, সেহেতু কিছু ভাল লাগছে না। যদি ঘুরতে বেরিয়ে তোমার শরীর খারাপ হয়ে যায় তখন তোমার আর দেখবে কিচ্ছু ভাল লাগবে না। তো তারপর আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার, আর শান্ত রেখে নিজেও দেখার, তোমাদেরও দেখানোর। তো আপাতত আমি পারছিলাম না, সে কারণে আমি লেকটা দেখে চলে এসেছি রুমে, একটু রেস্ট করে নিই, তারপর পরে আবার আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তো এখন আর দেখানোর মতো কিছু নেই, তো আমি সন্ধেবেলার স্ন্যাক্স বা কিছুই খাবো না বলে এসেছি। দুপুরেও লাঞ্চ করিনি, আর এখন বাবাকে জাস্ট বললাম আমার জন্য একটু চাটা নিয়ে এসো, চাটা খেলে এখানে ভালো লাগবে। তারপর তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি তোমাদের এখান থেকে বাইরেটা একটু দেখাতে পারি কিনা যদি আলোটা থাকে। গুড মর্নিং সবাইকে। তো কালকে তোমরা দেখেছিলে আমরা নাকোতে আছি, আর আমাদের অবস্থা, বিশেষ করে আমার অবস্থা দেখো। আমি এখন দুদিকে দুটো বিনুনি করে নিয়েছি, কারণ এখানে মারাত্মক পরিমাণে চুল উঠছে, মানে চুল এতটা করে উঠে যাচ্ছে। স্পিতিকে তুমি কভার আপ করে ঘুরবে, সুন্দরভাবে ঘুরে বেড়াবে, এটা সম্ভব না। এটা একটা শুষ্ক এলাকা, যার জন্য এখানে তোমাকে স্ট্রাগল প্রচুর করতে হবে। আর এই স্ট্রাগলের ঠেলায় তো আমি হসপিটালেই চলে গেছি, এর থেকে বড় আর কি হতে পারে। জাস্ট আমাদের রুম থেকে দেখো, ব্যালকনি থেকে আমি তোমাদের দেখাই, জাস্ট দেখো ব্যালকনির পেছনে জাস্ট ভিউটা দেখো, অপূর্ব সুন্দর, অপূর্ব। আর এই অপূর্ব সুন্দর ভিউ দেখার জন্য আমি হসপিটালে যেতে আরও একবার রাজি আছি, কোনো অসুবিধা নেই। আর তোমরা এই ভিউটা তো দেখলে, তো আমাদের নাকো মানে ঘোরা কমপ্লিট, কারণ নাকোতে একটা লেক ছাড়া তেমনভাবে কিছু নেই। একটা মনেস্ট্রি আছে এইখানে, ওটা কালকে বন্ধ ছিল। আর আমরা লেকটা তো ঘুরেই এসেছি। আমরা এখন 8টা বাজে, এক্ষুনি 8:30 নাগাদ সবাই একটু টিফিন করে নিয়ে বেরিয়ে যাব। আজকে আমরা সাংলা যাচ্ছি। সাংলা যাওয়ার জন্য আমি বহুদিন ধরে এক্সাইটেড ছিলাম, কিন্তু শরীর আর তার সাথে চুল, মেয়েদের চুল একটা বিশাল ব্যাপার। চুল যদি উঠে যায় না, মন মেজাজ আর ভালো লাগে না। শরীরটাও ভালো ছিল না, চুল উঠে যাচ্ছে মাথার থেকে, এত শুষ্ক এলাকা। একটু আজকে হয়তো গাছপালার মধ্যে গিয়ে আমরা পড়বো। তো সাংলা যাওয়ার পর আমি প্রায় 3-4 দিন হয়ে গেছে না কথা বলি না ঠিক করে, মানে যে মানুষ কথা না বলে থাকতে পারে না, তার মুখ ফুল স্টপ হয়ে গেছে। আমি ঠিকঠাক করে কথা বলি না, ইভেন আমরা 3জন ঘরে থাকছি না, 3জন কেউ কারোর সাথে কথা বলছি না। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শুষ্ক এলাকা, তো ভোরবেলা একটা গলা দিয়ে, তোমার নাক দিয়ে, মাথা দিয়ে এমন একটা শুরু হচ্ছে না মাথা যন্ত্রণার সাথে, তখন মনে হচ্ছে এক্ষুনি মরে যাব, পুরো এরকম একটা ফিল হচ্ছে। তো তারপরেও আমরা সত্যি কথা বলতে এই 4টে দিন কিভাবে সার্ভাইভ করেছি আমি জানি না। অতটা ভালো করে ব্লগ আমি নিতে পারিনি, কারণ আমি ঠিক ছিলাম না নিজে, তো চেষ্টা করেছি যেটুকু করার। তো তোমরা এখানে যখন আসবে, ভালো ঘুরবে, সব ঠিক আছে, কিন্তু হয় না যে শরীর কিন্তু কতদূর কার সাথ দেবে, এটা একটা ব্যাপার। অবশ্যই প্রোটেকশন নিয়ে আসবে। আর তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করবে। আমরা ক্যারি করা সত্ত্বেও আমাদের ওতে কোনো কাজ হয়নি। আর ওষুধ, যেগুলো তোমাদের প্যানিক অ্যাটাক হতে পারে, এখানে আমার নিজেরই হচ্ছিল। আমি এমনিই, আমার ভয় লাগে সবসময়, আর প্রচণ্ড সবাইকে দেখে আমার প্যানিক অ্যাটাক হচ্ছিল। বমির ওষুধ সাথে ক্যারি করবে, কারণ ওটা হচ্ছে ফার্স্ট সিমটম। তোমাদের শ্বাসকষ্টের যখন স্টার্টিং হবে না, ওটা ফার্স্ট সিমটম তোমাদের। তো মোটামুটি আমরা জানতাম না নিজেরাও যে এখানে এতটা প্রবলেম হতে পারে, কারণ আমাদের ট্যুর প্ল্যানে যেটা ছিল এই জায়গাগুলো ছিল না। তো আলটিমেটলি সত্যি কথা বলতে একটা সুন্দর জায়গা তো আমরা দেখেই ফেলেছি। চোখ মানে একদম হয় না যে
চোখ সার্থক জীবন সার্থক করেই ফেলেছি এগুলো দেখে। কিন্তু আমি তোমাদের বলবো, সাজেস্ট করব, তোমরা এলে অবশ্যই ফুল প্রোটেকশন নিয়ে আসবে। গরম জল খাবে, হালকা খাবার খাবে, তাহলে তোমরা ঠিক থাকবে। যেমন আমি 4 দিন হয়ে গেল কিছুই সেভাবে খাই না, পুরো লিকুইডের ওপর বেঁচে আছি। কারণ বেশি হেভি খাবার, রিচ খাবার খেলে তোমাদের আবার হসপিটালে ছুটতে হতে পারে। তো চলো আমি এখনই বেরোবো এখান থেকে, বেরিয়ে সাংলা গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আবার সবটা। টাটা। আরও একটা জিনিস দেখাই, কালকে আমরা 500 টাকা দিয়ে জাস্ট রাতের জন্য আর আজকে সকালটুকুর জন্য একটা রুম হিটার নিয়েছিলাম, বাট কোনো কাজে লাগেনি। এখানে এতটাই মানে ভিলেজ এরিয়া তো পুরোপুরি ভীষণ কষ্ট করে সবাই জীবনযাপন করে, যার জন্য না এখানে ইলেকট্রিসিটির মানে ব্যবহারটাও খুব একটা বেশি নেই। যেখানে জলের অভাব এত পরিমাণে, সারা রাতই কারেন্ট প্রায় চলে যাচ্ছিল। এবার রুম হিটারের এতটাই এখন প্রায় -7, কোনো কামে লাগছিল না বলে এখনও কোনো কামেই এটা লাগছে না। তো যাই হোক, তাও আমি এখন একটুখানি হাতটাকে এখানে রেখেছি, একটু একটু গরম গরম বেরোচ্ছে, তাই একটু ভাল লাগছে। পাহাড়ের সকাল মানে একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম সৌন্দর্য দেখার লোভ। সেই লোভটাকে তো আমি কিছুতেই আটকাতে পারি না। তো বাইরে ব্যালকনিতে বেরিয়ে এসে আমি ফিল নিতে শুরু করে দিয়েছি। কিন্তু রুম হিটারটা যে নিয়েছিলাম না 500 টাকা দিয়ে, সেটা বিফলে যায়নি। আমি যেন ওর পাশেই সারাক্ষণ থেকে গেছি। আমার ওখানে মানে আমি জানি না, ওইটুকুর বাইরে এলেই মনে হচ্ছিল আমি জমে যাব। তো সকালে চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে পড়ব সাংলার উদ্দেশ্যে। আর সবথেকে বড় কথা, সাংলা যাওয়ার জন্য আমি এক্সাইটেড, কারণ আর কিছুক্ষণই পরেই পাহাড়ের রং ধীরে ধীরে বদলাতে শুরু করবে। সেটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। সত্যি বলতে নাকোকে বিদায় জানানোটা না সহজ ছিল না। ছোট্ট এই পাহাড়ি গ্রামটা খুব অল্প সময় মন জয় করে নিয়েছিল। ছোট ছোট ঘর, শান্ত মানুষ আর পাহাড়ের কোলে গড়ে ওঠা সরল জীবন, সব কিছু যেন মনে করিয়ে দিল সুখ আসলে অনেক সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। অনেক সুন্দর স্মৃতি আর একরা শ্রদ্ধা নিয়ে আমরা নাকোকে বিদায় তো জানালাম। সামনে অপেক্ষা করছিল নতুন পথ, নতুন দৃশ্য আর সবুজে মোড়া সাংলা উপত্যকা। আর পাহাড়ের প্রতিটা বাঁক যেন নতুন একটা গল্প নিয়ে আমাদের ডাকছিল। ফাইনালি নাকো ছেড়ে আমরা আস্তে আস্তে সাংলার দিকে যেতে শুরু করেছি। সেটা বোঝাই যাচ্ছে, কারণ রুক্ষ বাদামি স্পিতি যেন বিদায় জানিয়ে জায়গা করে দিল সবুজে মোড়া উপত্যকাকে। রাস্তার দুপাশে গাছ, নদী আর সবুজ পাহাড় দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের নতুন এক অধ্যায় স্বাগত জানাচ্ছে। এই কঠিন অভিজ্ঞতার পরই সবুজ উপত্যকায় পৌঁছে মনে হলো যতই কষ্ট আসুক, পথের শেষে প্রকৃতি সবসময় একটু শান্তি রেখেই দেয়। আমরা এক্ষুনি সাংলায় পৌঁছে যাব, কিন্তু তার একটু আগেই গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া করব। চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ, এত ভাল লাগছে না। আর আমার আজকে তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ সেটা শুধুমাত্র এই সাংলার জন্য নয়, কারণ অনেকটা নিচে নেমে এসেছি আর তার জন্য এখন শরীরটা অনেক ভাল লাগছে। আর অবশেষে আমি আবার স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। এই আনন্দ আর সুন্দর মুহূর্তগুলো নিয়ে আজকের ভ্লগ এখানেই শেষ করছি। শেষ তো করছি, কিন্তু দেখা হবে সাংলার নতুন ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর টাটা। ফিরে আসবো খুব তাড়াতাড়ি।